আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী সমরেশ মজুমদারের লেখা একটি অসাধারণ ছোট গল্প। গল্পের নাম জীবনে যেমনটি হয়। শুনতে থাকুন আজকের গল্প জীবনে যেমনটি হয়। চিত্তপ্রিয় চ্যাটার্জি অবসর নিয়েছেন বছর 6 হলো, কিন্তু এখনো তার শরীর স্বাস্থ্য মজবুতই আছে। ভদ্রলোকের স্ত্রী গত হয়েছেন 3 বছর আগে। যাওয়ার আগে প্রায় 3 বছর ধরে শয্যাশায়ী ছিলেন। তার চিকিৎসার কোনো ত্রুটি করেননি চিত্তপ্রিয়, কিন্তু 3 বছর ধরে একজন মৃতপ্রায় মানুষের সঙ্গে ক্রমাগত বাস করবার ফলে সুখের ধার কমে যায় বলেই সেই গত হওয়ার পর তিনি স্থির আছেন। এখন চিত্তপ্রিয়র সময় কাটে বই পড়ে এবং নিয়মিত ছেলে মেয়েদের চিঠি লিখে। বড় ছেলে অনুতোষ মাদ্রাজে আছে তার পরিবার নিয়ে, ভালো চাকরি করে সেখানে। মেয়ে অনন্যা দিল্লিতে। এরা সবাই তাকে কলকাতার বাড়িতে তালা ঝুলিয়ে তাদের কাছে চলে যেতে বলে। চিত্তপ্রিয় রাজি হননি। একটি চাকরের উপর ভরসা করে দিব্যি আছেন তিনি। যেহেতু বয়স বাড়া সত্ত্বেও চিত্তপ্রিয় অশক্ত হয়ে পড়েননি, তাই তার জীবনযাপনের ভঙ্গি একটু অন্যরকম। প্রত্যহ ভোরে তিনি কেটস পরে 4 মাইল হাঁটেন। মদ অথবা সিগারেট ছেড়ে দিয়েছেন বছর 20 হলো। ইদানিং মাংস এবং ডিম খাচ্ছেন না। দীক্ষা নেওয়ার কোনো চিন্তাও করেননি। ওসব ব্যাপারে বিন্দুমাত্র আগ্রহও নেই। বাড়িতে ঠাকুর দেবতার কোনো ছবিও নেই। ইদানিং তার শখ হচ্ছে বেড়াতে যাওয়ার। ভারতবর্ষের বিভিন্ন দ্রব্যষ্টগুলি না দেখে চলে যাওয়াটা ঠিক হবে না, কিন্তু আজকাল চারিধারে এত অব্যবস্থা যে ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে সাহস হয় না। ট্রেনের টিকিট নিয়ে তো নানা রকম ঝকমারি। শেষ পর্যন্ত চিত্তপ্রিয় ঠিক করলেন একটি বিখ্যাত স্পেশাল কোম্পানির সঙ্গী হবেন। হয়তো ইচ্ছে মতো ঘুরে দেখা হবে না, কিন্তু টাকা দিয়ে দুশ্চিন্তামুক্ত তো হওয়া যাবে। সেই মতো ব্যবস্থা হলো। দুন এক্সপ্রেসে হরিদ্বার, সেখান থেকে ঋষিকেশ হয়ে কেদার এবং বদ্রীনাথ। নামগুলোর গায়ে তীর্থের গন্ধ থাকায় একটু অস্বস্তি হয়েছিল প্রথমে। পরে ভেবে দেখলেন জায়গাগুলোর প্রাকৃতিক আকর্ষণও তো কম নয়। তিনি তো পুণ্য অর্জন করতে যাচ্ছেন না, প্রকৃতি দেখবেন প্রাণ ভরে। অতএব চাকরের হাতে সংসার ছেড়ে তিনি সুটকেস নিয়ে এক সন্ধেবেলায় হাজির হলেন স্টেশনে। যে কামরায় তাদের যাওয়ার কথা তার সামনের প্ল্যাটফর্মে গিজগিজ করছে মানুষেরা। বেশিরভাগ বয়স্ক মানুষদের বিদায় জানাতে এসেছেন তাদের পরিবার। ব্যবস্থাপকদের বারংবার সাবধান করে দিচ্ছেন যাতে অযত্ন না হয়। কামরায় উঠে মেয়ে মায়ের জিনিসপত্র গুছিয়ে দিচ্ছে যাতে অসুবিধে না হয়। ছেলে বাবাকে মনে করিয়ে দিচ্ছে সময় মতো ওষুধ খাওয়ার কথা। চিত্তপ্রিয় লক্ষ্য করলেন অধিকাংশ যাত্রীরই বয়স হয়েছে এবং কোনো আত্মীয় সঙ্গী নেই। এতই যখন দুশ্চিন্তা, তখন বিদায় জানাতে আসা আত্মীয়রা সঙ্গী হয়নি কেন? চিত্তপ্রিয় স্বভাব হলো কারোর সঙ্গে গায়ে পড়ে কথা না বলা। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যে তিনি লক্ষ্য করলেন এতক্ষণে অপরিচিত বৃদ্ধ বৃদ্ধারা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করেছেন এমন ভঙ্গিতে যে অপরিচয়ের গন্ধটা খুঁজে পাওয়া যাচ্ছে না। প্যাসেজের পাশে জানলার ধারে যে মুখোমুখি দুটো আসন থাকে তার একটি বরাদ্দ হয়েছিল চিত্তপ্রিয়র জন্য। চিত্তপ্রিয় তাই চেয়েছিলেন। কারোর সঙ্গে গায়ে গা লাগিয়ে বসতে হবে না, কেউ গলা বাড়িয়ে কথা বলতে শুরু করতে পারবে না। ট্রেন ছাড়ার খানিক পরে তিনি একটি বই খুলে বসলেন। ট্রেনে ওঠার আগে প্ল্যাটফর্ম থেকে ইংরেজি থ্রিলার কিনেছেন, কিন্তু আলোর তেজ এত কম যে ভালো করে পড়া যাচ্ছে না। নাকি চশমার পাওয়ার বদলাতে হবে? চিত্তপ্রিয় বই বন্ধ করলেন। না, সত্যি তিনি এবার বৃদ্ধ হয়ে গেছেন। শরীরে মেদ জমেনি বটে, কিন্তু চামড়া শিথিল হয়েছে, কুঁচকে যাচ্ছে। চোখের নিচে বেশ ভাঁজ পড়েছে।
এইগুলো কখন অজান্তে এসে গেল খেয়ালও করেননি। 4 তলায় উঠতে কষ্ট হয়, দৌড়োবার কথা ভাবতেও পারেন না। চোখের আর দোষ কি? চিত্তপ্রিয়র উল্টো দিকের আসনে যিনি বসেছিলেন তিনিও বৃদ্ধ। এই কামনা শেষ বয়সের মানুষের ঠাসাঠাসি। বৃদ্ধ বললেন, আমার শোয়ার জায়গা পড়েছে উপরে, বলুন তো এই শরীর নিয়ে উপরে উঠি কি করে? এত করে বললাম লোয়ার বার দিতে, কানেই তুলল না। তা মশাই কি এই প্রথম? চিত্তপ্রিয় মাথা নাড়লেন। না। মুখে কিছু বললেন না। কথা বললেই কথা বাড়বে, কিন্তু সেসব কথা যে অভিযোগের নামান্তর তাতে সন্দেহ নেই। বয়স হলে মানুষ সব সময় অসন্তুষ্ট থাকে। এই সময় আর এক বৃদ্ধ ট্রেনের দুলুনি সামলে কোনো মতে এসে দাঁড়ালেন। ওহে হরিহর, উনি রাজি হয়েছেন গো। হয়েছেন? উল্টো দিকের বৃদ্ধ সোজা হয়ে বসলেন। হবে না কেন? 5 দামড়া বুড়োর মধ্যে কোনো মেয়ে ছেলে একা বসে থাকতে চায়? বললাম আপনার এখানে অসুবিধে হলে সিঙ্গেল সিটে চলে যেতে পারেন, ওখানে হরিহর আছে, বললে চলে আসবে। কিন্তু বললেন, কিন্তু আমার শোয়ার বার যে উপরে, ওর বয়স কত? 60-এর মধ্যেই হবে। আগে এখানে পাঠিয়ে তো দিই, তারপর দেখা যাবে। মালপত্র নিয়ে চলে এসো হরিহর, জমিয়ে গপ্প করতে করতে যাওয়া যাবে। 2 বৃদ্ধতে মিলে মালপত্র নিয়ে নড়তে নড়তে চলে যেতে চিত্তপ্রিয় বেশ অস্বস্তিতে পড়লেন। উল্টো দিকে একজন মহিলা বসে থাকলে অনেক ঝামেলা। তাকেই হয়তো নিজের লোয়ার বার ছেড়ে উপরে উঠতে হবে। না না, তিনি উঠবেন না। টাকা দেওয়ার সময় পই পই করে বলেছিলেন বলে ভারটা পেয়েছেন, এখন সেটা ছাড়তে রাজি নন। সবচেয়ে ভালো কথা না বলা, প্রশ্রয় না দেওয়া, তাহলে আর ভদ্রতার মুখোশ পড়তে হবে না। চিত্তপ্রিয় আবার বই খুললেন। ভালো দেখতে না পাওয়া সত্ত্বেও এমন ভাব করলেন যে গভীর মনোযোগের সঙ্গে তিনি পড়ে চলেছেন। একটু বাদেই সুটকেস এলো, সঙ্গে 1 গাদা কাপড়। চিত্তপ্রিয় মুখ তুলে তাকালেন না। উল্টো দিকের আসনে কেউ বসলে কতক্ষণ না দেখে থাকা যায়? এক সময় চিত্তপ্রিয়কে মুখ তুলে তাকাতেই হলো। মহিলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছেন। যদিও এত রাতের অন্ধকারে বাইরের কিছুই চোখে পড়বার কথা নয়, তবু তাকিয়ে থাকা। সাদা শাড়ির নীল পাড়, কপালের একটু উপর থেকে ঘোমটা হয়ে নেমেছে। মুখ দেখা যাচ্ছে না স্পষ্ট, তবে বোঝা যায় যৌবন পার হয়ে এসেছেন অনেক কাল। আজকাল অনেক মহিলাই এইসব ভ্রমণ কোম্পানির উপর ভরসা করে বাইরে যেতে পারছেন। ইনিও সেই দলের। নাক এবং হাত দেখে বোঝা যাচ্ছে গায়ের রং একসময় খুবই উজ্জ্বল ছিল। চিত্তপ্রিয় স্ত্রী সুস্বাস্থ্যবতী ছিলেন না, কিন্তু খুবই ফর্সা ছিলেন। মেয়ে অনন্যাও তার মায়েরই রং পেয়েছে। স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক কিরকম ছিল তা আজও স্পষ্ট নয় চিত্তপ্রিয়র কাছে। কোনোদিন অমর্যাদা করেননি, কর্তব্যে অবহেলাও করেননি, রোগশয্যায় সেবা করেছেন। কিন্তু মারা যাওয়ার পর আবিষ্কার করলেন স্মৃতি ধূসর হয়ে আসছে। এখন তো তেমন করে মনেও পড়ে না। প্রেম ভালোবাসার যে টানের কথা বইপত্রে পড়া যায়, তার কোনোটাই জীবনের স্ত্রীর প্রতি অনুভব করেননি তিনি। উল্টো দিকে বিয়ের পর থেকে আজ পর্যন্ত দ্বিতীয় কোনো মহিলার প্রতি তিনি আকর্ষণ বোধ করেননি। এখনো পর্যন্ত শব্দ দুটো মনে আসতেই হেসে ফেললেন চিত্তপ্রিয় অন্যমনস্কভাবে। এই 60-এর উপর পৌঁছে কোনো মহিলার প্রতি আকৃষ্ট হবেন তিনি? যাদের প্রতি হলে স্বাভাবিক দেখাবে তাদের তো বয়স 50 ছাড়িয়েছে। আর 50 ছাড়ালে বাঙালি মেয়েদের মন আর যাই হোক নতুন পুরুষের প্রেম গ্রহণের জন্য বিন্দুমাত্র আকাঙ্ক্ষিত থাকে না। বাসনা আসে কিনা জানেন না, কিন্তু তা চেপে রাখতে রাখতে ও ব্যাপারে চৈত্রের দুপুরের মতো শুনশান হয়ে যান। ভদ্রমহিলা মুখ ফেরালেন, তারপর হাত দুটো তুলে জানালার কাঁচ নামাবার চেষ্টা করলেন। ওর শক্তিতে কুলোচ্ছিল না।
চিত্তপ্রিয় আর নিষ্প্রিয় থাকতে পারলেন না, বললেন, হ্যাঁ আমি দেখছি, আপনি একটু শুনুন। ভদ্রমহিলা তাকালেন। সামনের চুলে রুপোলি ছোপ, মুখের চামড়া বয়স হওয়া সত্ত্বেও এখনো বেশ টান টান, চশমার ভেতর চোখ দুটো। চিত্তপ্রিয় থমকে গেলেন। তার মাথার মধ্যে যেন ভূমিকম্প শুরু হয়ে গেল। এই রকম ঘাড় বেঁকিয়ে বড় চোখে তাকানো, না, হতে পারে না। মানুষের চেহারা বদলে যায়, ভঙ্গিও, সময় সব কিছু চমৎকার গিলে ফেলে। তার নিজের 20 বছরের চেহারার সঙ্গে এখনকার তো একটুও মিল নেই। ব্যাপারটা মোটেই অস্বাভাবিক নয়। শুধু চাহনি দেখে দুটো মানুষকে এক করে দেওয়া হটকারিতা। চিত্তপ্রিয় অনেকটা শক্তি প্রয়োগ করে জানালাটা বন্ধ করে দিয়ে নিজের আসনে ফিরে এলেন। এসে দেখলেন ভদ্রমহিলা একইভাবে তার দিকে তাকিয়ে আছেন। তিনি এবার অস্বস্তিতে পড়লেন। সে ছিল ছিপছিপে, রোগা বলা ভালো। হলুদ শাড়ি আর হলুদ জামা পরতে খুব ভালোবাসত। কোঁচকানো চুল হাঁটুর কাছে নেমে থাকত ঝর্ণা হয়ে। ইচ্ছে করেই তাকে বন্দি করতো না সে। আর ওই মুখ দেখে মনে হতো পবিত্র শব্দটির বিকল্প আছে। না না, তার সঙ্গে এর কোনো মিল নেই, একমাত্র চাহনিটুকু ছাড়া। চিত্তপ্রিয় মুখ ফিরিয়ে নিলেন। আগ বাড়িয়ে কথা বলা তার স্বভাবে নেই। মহিলাও পেছনে হেলান দিয়ে চোখ বন্ধ করলেন। এখন আর বই পড়ার চেষ্টা করলেন না চিত্তপ্রিয়। অনেক অনেক দিন বাদে সেই অস্বস্তিটা আজ ফিরে এলো তার মনে। পেছন ফিরে তাকালে অনেক বছর পেরিয়ে যেতে হয়, আর তার সংখ্যাটা মোটেই স্বস্তিজনক নয়। কিন্তু সত্য যা, তা চিরকালই সত্য। জামশেদপুরে থাকতেন তখন। বাবা চাকরি করতেন টাটা কোম্পানিতে, কুলসি রোডের কোয়ার্টার্সে থেকে। সদ্য কলেজে উঠেছেন। ওই সময় সাকচিতে মানুষজন খুব কম, সবাই সবাইকে চেনে। স্কুলে থাকতেই চিত্তপ্রিয় ভালো ক্রিকেট খেলতেন, নামও হয়েছিল। সাকচির মাঠে শীতের ছুটির দিনগুলো কাটত। সেদিন ম্যাচ ছিল, ম্যাট করছিলেন তিনি। একটা ফুল টস পেয়ে সপাটে কুড়িয়েছেন, এমন সময় চিৎকার উঠল। মাঠের ওপাশে বাড়িটার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার মাথায় গিয়ে পড়েছে বলটা। 2 হাতে মাথা চেপে ধরে বসে পড়েছে সে। তার পরনে চকোলেট রঙের শাড়ি, বয়স 17 কি 18। সবাই ছুটে যেতে চিত্তপ্রিয় গিয়েছিলেন। মেয়েটার ফর্সা আঙুলের ফাঁকগুলে টকটকে লাল রক্ত বেরিয়ে আসছিল। সবাই মিলে মেয়েটাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যাওয়া হলো। মেয়েটির মা চিৎকার কান্নাকাটি করে বকাঝকা শুরু করে দিলেন। ওভার বাউন্ডারির আনন্দ মুছে গিয়েছিল। নিজেকে অপরাধী বলে মনে হচ্ছিল। ডাক্তার এলো। আঘাত তেমন গুরুতর নয়, কিন্তু স্টিচ করতে হলো। সেদিন আর খেলেননি চিত্তপ্রিয়। সেই মেয়ে যার নাম সরমা, তার সঙ্গে একদিন আলাপ হয়ে গেল চিত্তপ্রিয়র। আলাপ থেকে প্রেম। সরমার চুলের ফাঁকে তখনও ছোট্ট সাদা দাগ কুকি মারত। জুবিলি পার্কে হাঁটতে হাঁটতে সরমা বলেছিল, তুমি আমার মাথায় সারা জীবন থেকে গেলে। সে বড় সুখের সময় ছিল, সুখের এবং আশঙ্কার। সপ্তাহে 2 দিন লুকিয়ে জুড়িয়ে কিছুক্ষণের জন্য দেখা, আর দিন রাত ভাবা। তারপর অবধারিতভাবে সেই দিনটা এলো। সরমা কাতর গলায় জানালো তার বাবা বিয়ে ঠিক করেছেন, কিন্তু সে আত্মহত্যা করবে, তবু অন্য কাউকে বিয়ে করবে না। এখন সবকিছু চিত্তপ্রিয়র হাতে, সে যেটা চায় তাই হবে। চিত্তপ্রিয় নাওয়া খাওয়া ভুলে গেলেন। সরমাকে বাঁচাতে গেলে তখনই তার একটি চাকরি দরকার, কিন্তু কে তাকে চাকরি দেবে? কলেজে পড়া এক তরুণ কোনো চাকরি করতে পারে? বাবা মাকে বলে সাহায্য চাওয়ার প্রশ্ন ওঠে না, কারণ তারা প্রশ্রয় দেবেন না। বন্ধুরা পরামর্শ দিল সরমাকে নিয়ে অন্য কোথাও চলে যেতে, সেখানে চেষ্টা চরিত্র করে চাকরি জোগাড় করতে। আর সেই জায়গাটা কলকাতা হওয়া উচিত। অত লোকের ভিড়ে কেউ তাদের খুঁজে বের করতে পারবে না। সবাই মিলে চাঁদা তুলে 1000 খানেক টাকা জোগাড় করে দিল। সেই টাকা হাতে পেয়ে চিত্তপ্রিয়র মনে হয়েছিল
পৃথিবীটা বুঝি তার মুঠোয় এসে গেছে। শর্মাকে প্রস্তাবটা দিয়েছিলেন তিনি। জামশেদপুর থেকে ট্রেনে কলকাতা, একটা সাধারণ হোটেলে থেকে চাকরির খোঁজখবর নেওয়া, এবং সেটা নিশ্চয়ই পাওয়া যাবে। শর্মা বলেছিল, আর যদি না পাওয়া যায়? তিনি বলেছিলেন, পেতেই হবে। এই ঝুঁকি না নিলে তোমায় কখনো পাবো না শর্মা। তুমি আমার উপরে ভরসা করতে পারছো না? নিশ্চয়ই করি ভরসা। আর চাকরি যদি নাও পাওয়া যায়, ক্ষতি নেই, কোনো রকমে পেট চলার কিছু একটা জুটে যাবে। তোমার সঙ্গে বস্তিতে থাকতেও আমার কোনো আপত্তি নেই। শুধু কি? শুধু আমরা স্বামী স্ত্রী না হয়ে একসঙ্গে যাই কি করে? ব্যাপারটা মাথায় ছিল না চিত্তপ্রিয়র। তিনি দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন। সত্যি তো, শর্মার সঙ্গে বিয়ে হবে কখন, কি করে? তারপরেই তার খেয়াল হলো। বললেন, আমরা বরং কলকাতায় পৌঁছে কালীঘাটের মন্দিরে চলে যাব। ওখানে শুনেছি গেলেই বিয়ে করা যায়। খুদ ঠাকুরের সামনে বিয়ে হলে কেউ অস্বীকার করতে পারবে না। কি রাজি আছো শর্মা? ওরা নিশ্চিন্ত হয়ে গল্প করেছিল। একেবারে ভোরে ট্রেন ধরবে ওরা, যাতে ওরা বাড়ি থেকে সবার অলক্ষ্যে বেরিয়ে যেতে পারে। কয়েকটা জামা কাপড় ছাড়া সঙ্গে কিছু নেওয়ার দরকার নেই। চলন্ত ট্রেনে জানলার পাশে বসে দুজনে সূর্য ওঠা দেখবে। এখন এই মুহূর্তে শুধু বেড়াতে যাচ্ছি বললেও ওদের দুই পরিবারের কেউই ট্রেনে উঠতে দিতে রাজি হবে না। যেন ট্রেনে উঠলেই তরুণ তরুণী নষ্ট হয়ে যাবে। ওরা তখন স্বপ্নে ভাসছিল। শর্মা ধরা পড়ে গিয়েছিল। বাড়ি থেকে বেরুবার মুখে তার মা পথ আগলেছিলেন। হয়তো চিত্তপ্রিয়র কোনো বন্ধুই ওই উপকার করেছিল, নয়তো মেয়ের স্বাভাবিক ভাবগতিক দেখে তার সন্দেহ হয়েছিল। স্টেশনে অনেকটা বেলা পর্যন্ত দাঁড়িয়ে থেকে ফিরে এসেছিলেন চিত্তপ্রিয়। তখন তার অবস্থা উন্মাদের মতো। বন্ধুরা বিকেলে খবর আনলো শর্মাকে নিয়ে তার বাবা মা কলকাতায় চলে গেছেন। তারপর আর কোনো যোগাযোগ নেই। শর্মার যে বিয়ে হয়েছে এই খবরও কানে এসেছিল। সে যে আত্মহত্যা করেনি তা জেনে স্বস্তি পেয়েছিলেন চিত্তপ্রিয়। সময়ে এমন একটা ওষুধ যা সব দুঃখের স্মৃতি মুছে দেয় ধীরে ধীরে। আরো পরে কলকাতায় চাকরি করতে গিয়ে তার হাসি পেয়েছিল। সেদিন যদি শর্মা ঠিকঠাক স্টেশনে আসতো, তাহলে দুজনের জীবন কিভাবে ভেসে যেত তা ভাবলে কষ্টের বদলে হাসি পায়। কারণ দুটো অপরিণত মস্তিষ্কের মানুষ শুধু আবেগ সম্বল করে জীবনের সঙ্গে লড়াই করতে চেয়েছিল। এটা হাস্যকর ছাড়া কিছু নয়। কিন্তু একটু চাপার নিঃশ্বাস যে বুকের মধ্যে পাক খেত না, তাই বা কে বলবে? নইলে অনেক পরে বাবার পছন্দ করা মেয়েকে বিয়ে করেও কেন তিনি স্বাভাবিক হতে পারেননি? কেন? কর্তব্য করা এক জিনিস, আর ভেতর থেকে আসা ভালোবাসায় আঁকড়ে ধরা আর এক জিনিস। চিত্তপ্রিয় আবিষ্কার করেছিলেন সেই ভেতর থেকে আসবার পথ শর্মাকে হারানোর পর থেকে বন্ধ হয়ে গিয়েছিল। ব্যাপারটা তার অজানা ছিল বিয়ে পর্যন্ত। যে জাদুমন্ত্রে সেই দরজা খোলা সম্ভব হতো তা তার স্ত্রীর জানা ছিল না। অবশ্য এত বছর একসঙ্গে বাস করবার পর তা নিয়ে আফসোস করবার কথা মনেও আসতো না। শর্মা স্মৃতিতে ধুলো জমতে জমতে কখন তা মনের আড়ালে চলে গিয়েছে তা টের পাননি তিনি। আজ হঠাৎই ওই চাহনির ঘূর্ণিঝড় এসে ধুলোর কিছুটা সরিয়ে দিতে অস্বস্তি শুরু হয়েছিল। চিত্তপ্রিয় উল্টো দিকে বসা প্রৌঢ়ার দিকে তাকালেন। এই মেয়ে কি শর্মা? তিনি মহিলার চুলের ফাঁকে দাগটা খোঁজবার চেষ্টা করলেন দূর থেকে। ওই দাগ নাকি আজন্ম বহন করতে হবে শর্মাকে। ছোট্ট একটা কাটা দাগ কি বয়সের সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়? ভালো করে চেহারাটা দেখলেন তিনি। না, তার মনে একটু উত্তেজনা সৃষ্টি হচ্ছে না। যে শর্মাকে 1 মাইল দূর থেকে আসতে দেখলেই হৃদয়ে কাঁপুনি আসত, তার বিন্দুমাত্র এখন নেই। ট্যুর কোম্পানির কর্মচারীরা খাবার দিয়ে গেল। হালকা খাবার, ভালোই লাগলো। রাত হচ্ছে,
এবার শোয়ার ব্যবস্থা করা দরকার। রাত 9টার পরে যে কোনো যাত্রী ইচ্ছে করলেই তার নিজস্ব জায়গায় শুতে পারেন, কিন্তু সেটা করতে হলে ভদ্রমহিলাকে বলা দরকার, মুখে উপরে উঠে যেতে হবে। কিন্তু কথাটা বলতে পারলেন না চিত্তপ্রিয়। তার বদলে নিজের বিছানা উপরে করে নিলেন। টয়লেট থেকে ঘুরে এসে উপরে উঠতে যাচ্ছেন, এমন সময় ভদ্রমহিলা জিজ্ঞাসা করলেন, আপনার নিচের মাঠ না? হ্যাঁ, কিন্তু আপনার উপরে উঠতে অসুবিধা হবে ভেবে। ধন্যবাদ। চিত্তপ্রিয় কোনো কথা না বলে উপরে উঠে এলেন। মালিশে মাথা রেখে সরমার গলার স্বর মনে করবার চেষ্টা করলেন। 40-এর বেশি বছর আগে একটি তরুণীর কণ্ঠস্বর কিরকম ছিল আজ আর কিছুতেই মনে এলো না। তবে নিচে যিনি বসে আছেন তিনি অবশ্যই সরমা নন। সকালবেলায় আবার মুখোমুখি, দু একটি কথাও হয়েছিল। প্ল্যাটফর্ম থেকে চাওয়ালাকে ডেকে ভাড়ে চা নিয়েছিলেন চিত্তপ্রিয়। মহিলাও চা চেয়েছিলেন। খুব সামান্য সাধারণ কথা, এবং চিত্তপ্রিয়র আর কোনো সন্দেহ রইল না। তিনি স্বাভাবিক হলেন। ট্রেন দ্রুত গতিতে ছুটছিল। ক্রমশ আলাপ হল। ভদ্রমহিলা নাকি প্রতি বছরই বের হন। ছেলে টিকিট কেটে ট্রেনে চড়িয়ে যান। ট্যুরিস্ট কোম্পানির সঙ্গে ঘুরলে আর কোনো চিন্তা থাকে না। যতদিন স্বামী জীবিত ছিলেন ততদিন নিজেরাই ঘুরেছেন। একমাত্র ছেলে বড় চাকরি করে, তার সময়ের খুব অভাব। চিত্তপ্রিয় নিজের কথা বললেন। ভদ্রমহিলা হাসলেন। এবার দেখবেন এটাই আপনার নেশা হয়ে যাবে। আমার তো ভারতবর্ষ এদের সঙ্গে ঘুরে দেখা হয়ে গেল। আপনি কি চিরকালই কলকাতায় আছেন? চিত্তপ্রিয় জিজ্ঞাসা করলেন। না, বিয়ের পর এসেছি। ও, বাইরে থাকতেন? ও, বাবা বাইরে থাকতেন? হ্যাঁ, জামশেদপুরে। শোনা মাত্র নড়ে চড়ে বসলেন চিত্তপ্রিয়। জামশেদপুরে? সে কি? তাহলে কি এই সরমা? তিনি একটুও বুঝতে পারেননি। মুখের ভেতর বাতাস ধাক্কা মারছে। তিনি বললেন, আমিও একসময় জামশেদপুরে থাকতাম, সাকচিতে থাকতাম। আচ্ছা, কবে? অনেক কাল আগে, কলেজে পড়বার সময়। আমি স্কুল শেষ করে শ্বশুরবাড়িতে চলে এসেছি। ও, কিছু মনে করবেন না। আপনার নাম কি সরমা? না তো, আমি কনকলতা মুখার্জি। বাতাসটা মুখ থেকে বেরিয়ে গেল এক নিমেষেই। চিত্তপ্রিয় বললেন, ও, আমার নাম চিত্তপ্রিয় দত্ত। একসময় সাকচিতে খুব ক্রিকেট খেলতাম। ভদ্রমহিলার কপালে ভাঁজ পড়ল, যেন মনে করবার চেষ্টা করলেন। আমার দাদাও খুব ক্রিকেট খেলতো, অনিল ব্যানার্জি। আরে, অনিল আপনার দাদা? আমরা দুজনে ওপেন করতাম। তাই বুঝি? অনিল এখন কোথায়? আমেরিকায়, ওখানেই সেটেলড। দাঁড়ান, আপনি কি একবার একটা মেয়ের মাথা বল মেরে পাঠিয়ে দিয়েছিলেন? চিত্তপ্রিয় লজ্জা পেলেন। আমি ইচ্ছে করে পাঠাইনি, বলটা উড়ে গিয়ে পড়েছিল। দাদার কাছে শুনেছি। তারপর মেয়েটির সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়, তাই না? বাহ, এত কথা মনে রেখেছেন। মনে যে ছিল তা তো নিজেই জানতাম না। অল্প বয়সের ব্যাপার, একটু খুঁচিয়ে দিলে আপনা আপনি উঠে আসে। দাদারা চাঁদা তুলেছিল আপনার জন্যে, এটা মনে আছে। কারণ আমাকে জমানো টাকা থেকে 10 টাকা দিতে হয়েছিল। সে সময় 10 টাকার প্রচুর দাম ছিল। কনকলতা হাসলেন। তা তিনি কি আপনার সঙ্গে এতদিন? না, তার বিয়ে হয়েছিল অন্য জায়গায়। সে কি, কেন? সে সময় আমার রোজগার ছিল না। আচ্ছা। হ্যাঁ, তখন মেয়েরা এইভাবে ছেলেদের সঙ্গে বেরোতে সাহসও পেত না। তা ঠিক। এই যে আমি একা যাচ্ছি, কতজনের সঙ্গে আলাপ হচ্ছে। যেমন আপনার সঙ্গে গল্প করে চলেছি ট্রেনে বসে। তা নিয়ে কিন্তু কেউ কিছু ভাবছে না, ভাববেও না। কেন বলুন তো?
বোধহয় বয়সের জন্যে। কনকলতা বললেন, তার মানে বয়সের সঙ্গে সঙ্গে মানুষের সবকিছু শেষ হয়ে যায়? চিত্তপ্রিয় হাসলেন। মানুষ এরকম ভাবতে পছন্দ করে। এই যে আপনি একা ট্রেনে যেতে যেতে আমার সঙ্গে গল্প করছেন, 20 বছর বয়সে পারতেন? তখন তো ভালো মন্দের তফাৎ তেমন করে বুঝতাম না, নিজের দায়িত্ব নিতে পারতাম না, তাই আড়ষ্টতা ছিল। এখন তো আর সেই সমস্যা নেই। আপনার যুক্তি এটা। আত্মীয় স্বজন তখন যে আশঙ্কা করত, এখন সেটা করবে না। কনকলতা মুখ ঘুরিয়ে নিলেন। বোঝা গেল তিনি এখন কথা বলতে চাইছেন না, কিন্তু তার মুখের আদলের সঙ্গে খুব একটা মিল খুঁজে পাচ্ছিলেন চিত্তপ্রিয়। একটা তরুণের টান টান মুখে কতটা চর্বি এবং বয়স মিশিয়ে দিলে এই মুখ হয় তার জানা নেই, কিন্তু তার মনে হতো সরমাকে অনেকদিন পরে দেখলেও তিনি কি চিনতে পারতেন না? অসম্ভব। হরিদ্বারে নামবার পর ট্যুর কোম্পানির লোকেরা তাদের একটা খুব ভালো হোটেলে নিয়ে গেল। চিত্তপ্রিয় আগেই বলে রেখেছিলেন তার আলাদা ঘর চাই, সেই ব্যবস্থাই হলো। দুরাত কনকলতার মুখোমুখি থাকবার পর চিত্তপ্রিয়র একটু খারাপ লাগছিল এখন, যদিও সেই সংলাপগুলোর পর তাঁদের আর তেমন কথাবার্তা হয়নি। তবু কনকলতার উপস্থিতি তার ভালো লেগেছিল। কনকলতা এই হোটেলেই আছেন, তার ঘর আলাদা। এই ব্যাপারে খোঁজ নেওয়া অশোভন বলেই চিত্তপ্রিয় সেই চেষ্টা করলেন না। সারাটা দিন একা একাই ঘুরলেন তিনি। বিকেলে গঙ্গাধারে হাঁটতে হাঁটতে নানান রঙ্গ দেখলেন। রঙ্গ বলেই মনে হচ্ছিল। এক প্রৌঢ়া কপালে তিলক এঁকে বাজনা বাজিয়ে রামায়ণ গান গাইছেন। পাশেই গীতা পাঠ হচ্ছে। সর্বত্র বুড়ো বুড়িদের ভিড়। গ্যাসের আলো জ্বলছে কতকদের সামনে। হাঁটতে হাঁটতে ব্রিজের কাছে চলে এলেন তিনি। কনকলতাকে কোথাও দেখতে পেলেন না। সন্ধে নাগাদ তার শীত করতে লাগল। তারপরে দুটো পা দুর্বল হয়ে পড়ল। শরীর ভালো বোধ না হওয়ায় হোটেলে ফিরে এলেন তিনি। হরিদ্বারে এখনো ঠান্ডা তেমন ভাবে পড়েনি, তবু লেপের তলায় ঢুকেও শীত করছিল। চিত্তপ্রিয় বুঝতে পারছিলেন তার জ্বর আসছে। অনেক দিন পরে অসুস্থ হচ্ছেন তিনি। রাত্রে কোম্পানির লোক খাবার দিতে এসে জানল তার অসুস্থতার কথা। তখনই ডাক্তার ডেকে আনা হলো। জানা গেল চিত্তপ্রিয় শরীরের তাপ 3 ছাড়িয়ে গেছে। ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লেন তিনি। ঘুম ভাঙল যখন, তখন সমস্ত শরীরে ব্যথা, মুখ বিস্বাদ, গায়ে জ্বালা। চোখ খুলতেই কয়েকটা মুখ। কোম্পানির ম্যানেজার জিজ্ঞাসা করল, কিরকম লাগছে? ভালো না বলতে কিও বললেন না চিত্তপ্রিয়। চোখ সরালেন। অবাক হয়ে দেখলেন কনকলতা রয়েছেন এই ঘরে। ম্যানেজার বললেন, ডাক্তারের মতে ভয়ের কিছু নেই, কিন্তু আমরা তো কাল পাহাড়ের দিকে গিয়ে যাব। এই অবস্থায় ওকে হাসপাতালে ভর্তি করা ছাড়া কোনো পথ নেই। ওর পক্ষে একা ফিরে যাওয়া তো সম্ভব নয়। চিত্তপ্রিয় তারপরের কথাবার্তা শোনেননি। ঢেউয়ের মতো ঘুম এসে ডুবিয়ে দিয়েছিল তাকে। বিকেল নাগাদ আবার সেই ঘুম ভাঙল। টয়লেট যাওয়া দরকার। উঠতে যেতেই বাধা পেলেন। কি হলো? কোনো রকমে মুখ ফেরাতে কনকলতার দেখা পেলেন। ঘরের কোণে চেয়ারে বসে আছেন কনকলতা। চিত্তপ্রিয় অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি? আপত্তি আছে আমি থাকলে? না, কিন্তু টয়লেটে যাব। পারবেন? ততক্ষণে উঠে দাঁড়িয়েছেন চিত্তপ্রিয়। কাছে এসে তার বাহু শক্ত করে ধরলেন কনকলতা। ইস, জ্বর দেখছি এখনো কমেনি। কি করে বাঁধালেন? বেঁধে গেল। টয়লেটের দরজা পর্যন্ত তাকে পৌঁছে দিলেন কনকলতা। সাবধান হতে বললেন। টয়লেট ছেড়ে ফিরে আসবার পর ভদ্রমহিলা আবার যত্ন করে তাকে শুইয়ে দিলেন। এবারে কিন্তু একটু মুখে দিতে হবে কিছু, তারপর ওষুধ। আমাকে হাসপাতালে কখন নিয়ে যাবে? কেন, সেখানে যাওয়ার খুব শখ আছে বুঝি? তা নয়, আপনারা তো কাল চলে যাবেন। যেতাম,
কিন্তু এই অবস্থায় আমি তো যেতে পারছি না। আপনি কি আমার জন্য থেকে যাবেন? কথা বলবেন না, নিন এই ফলের রসটুকু খেয়ে নিন। কিরকম ডাক্তার এখানকার জানি না, দুদিনেও জ্বর কমাতে পারল না। অনেক দিন পরে কারো সেবা পেলেন বলে মনে হলো তার। চিত্তপ্রিয় কনকলতার মুখের দিকে তাকালেন, কিন্তু তার কথা বলবার শক্তি কমে আসছিল। নিস্তেজ, দুর্বল হয়ে কনকলতার দিকে তাকাতে তাকাতে মনে হলো তিনি যেন সরমাকে দেখছেন। কিন্তু সরমা কি এরকম হয়েছে এখন? চোখ বন্ধ করলেন চিত্তপ্রিয়। তৃতীয় দিনে ডাক্তারের নির্দেশে চিত্তপ্রিয়কে হাসপাতালে যেতে হলো। ট্যুরিস্ট কোম্পানি অন্যদের নিয়ে বেরিয়ে গেল প্রোগ্রাম মতো। কনকলতা গেলেন না। হোটেল ছেড়ে তিনি একটি আশ্রমে উঠে গেলেন। দুবেলা হাসপাতালে আসেন, ফল ওষুধের ব্যবস্থা করেন। একেবারে ঘড়ির কাঁটা ধরে আসা যাওয়া। একদিন চিত্তপ্রিয় যখন অপেক্ষাকৃত সুস্থ, তখন সরাসরি জিজ্ঞাসা করলেন, আপনি আপনি আমার জন্য এত করছেন কেন? কনকলতা হাসলেন। অনেকে দিতে কার্পণ্য করে বলে জানতাম, কেউ কেউ নিতেও যে কুণ্ঠিত হয় তা আপনাকে দেখে বুঝতে পারলাম। কোনটা কি অকারণে? হ্যাঁ, অবশ্যই। আপনি আমার দাদার বন্ধু ছিলেন। বিদেশ বিভূতিতে আপনি অসুস্থ হয়ে পড়ে আছেন, এটা দেখেও আমি মুখ ঘুরিয়ে চলে যাই কি করে? যদি আপনার পরিচয় না জানতাম তাহলে অন্য কথা ছিল, কিন্তু আমার জন্যে আপনার বেড়ানো হলো না যে। অনেক কিছুই তো জীবনে হয়নি। আমার একটা সন্দেহ হচ্ছে। কি সন্দেহ? আপনি শর্মা? পাগল, আমি শর্মা হতে যাব কোন দুঃখে? আপনি তার মাথা পাঠিয়ে দিয়েছিলেন, সেই স্মৃতি নিয়ে থাকুক, আমি কেন শর্মা হব? ট্যুরিস্ট কোম্পানি ফিরে আসবার আগে সম্পূর্ণ সুস্থ হননি চিত্তপ্রিয়। ফিরবার সময়ও এক ট্রেনে, কিন্তু আগের মতো মুখোমুখি আসন নয়। কনকলতা বসেছেন 3টে কূপের ওপাশে। ব্যবস্থাটা কে করল তা চিত্তপ্রিয় জানেন না। তার সামনে বসা বৃদ্ধকে তিনি জায়গা বদল করবার কথা লজ্জায় বলতেও পারলেন না। হাওড়া স্টেশনে নামবার পর কনকলতা কাছে এলেন। একা যেতে পারবেন? পারবো। তাহলে চলি। চিত্তপ্রিয় কিছু বলবার আগে এগিয়ে আসা এক যুবককে দেখালেন কনকলতা। আমাকে নিয়ে যেতে এসেছে, ভালো থাকবেন। আমি কিন্তু ঠিকানাটা জানলাম না। কনকলতা হাসলেন। কি দরকার, চলি। কনকলতা চলে গেলেন। প্ল্যাটফর্মে চুপচাপ দাঁড়িয়েছিলেন চিত্তপ্রিয়। ঠিকানা তিনি ইচ্ছে করলে পেতে পারতেন। ট্যুর কোম্পানির খাতায় নিশ্চয়ই ওর ঠিকানা লেখা রয়েছে। কিন্তু সত্যি তো, ঠিকানা নিয়ে তিনি কি করবেন? কনকলতা যদি সত্যি শরমাই হয়, তাহলেই বা কি করা যেতে পারে? হ্যাঁ, তিনি প্রশ্নটা করতে পারেন, কেন সেই দিন স্টেশনে এলো না সে? উত্তর যাই হোক, তাতে তো এখন আর জীবন বদলাবে না। গোমুখে যে জল পবিত্র, হরিদ্বারে যার স্পর্শে শান্তি, সেই গঙ্গার জলই কালীঘাটে শুধু দুর্গন্ধ জড়ায়। বয়ে আসা নদীকে কেউ আর ছেড়ে যাওয়া ঘাটে ঘাটে ফিরিয়ে নিয়ে যেতে পারে না। এরই নাম জীবন। বেঁচে থাকতে হলে এই সত্যিটা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।